দেখছেন স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় কৃষ্ণনগর ক্লাব অনন্যা জগদ্ধাত্রী পুজোর প্রাক প্রস্তুতি ও আগামী ভাবনা। আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন ক্লাব সভাপতি শিশির কর্মকার। শিশির দা, আপনাকে স্ট্রিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার, স্বাগত। আমি আমাকে স্ট্রিং নিউজের স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য আমি স্ট্রিং নিউজকে অশেষ অশেষ ধন্যবাদ। শিশির দা, ক্লাব অনন্যার পুজো মানেই কৃষ্ণনগরবাসীদের কাছে একটা আলাদা আবেগ এবং আলাদা একটা প্রত্যাশা। যেহেতু এটা শিশির কর্মকারের পুজো বলা হয়, যে পুরো নেতৃত্বে থাকেন শিশির কর্মকার, মানে আলাদা একটা প্রত্যাশা থাকে। তো আপনাদের সেই পুজো এখন প্রস্তুতি কতটা? আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে চলছে। আমাদের 29 তারিখে উদ্বোধন। আচ্ছা। তার আগে আমাদের প্রস্তুতির প্রায় শেষের দিকে। আজকে আমাদের যত অবস্ট্রাকশন ছিল ইলেকট্রিক থেকে আরম্ভ করে সবকিছু, আচ্ছা, আর সেটাই রাত্রি পর্যন্ত কমপ্লিট করে তবে আপনার এখানে আসলাম। আচ্ছা, তো 29 তারিখে আপনাদের কি উদ্বোধন হচ্ছে? 29 তারিখে আমাদের পুজো উদ্বোধন করবো। তার সাথে আমাদের প্রত্যেকবার যে সাধারণ মানুষের জন্য বস্ত্র বিতরণ থাকে সেটা আমরা রাখছি। আচ্ছা, এবার বিশেষ কে উদ্বোধন করছেন? আপনাদের তো সবকিছুতেই একটা চমক থাকে। না, বিশেষ বলতে আমাদের প্রত্যেকবারই এখন এমপি এবং আমাদের কৃষ্ণনগর লোকসভার এমপি, আচ্ছা, মাননীয় মৌমিত্র, আর হচ্ছে আমাদের সভাধিপতি, জেলা পরিষদের সভাধিপতি। আচ্ছা, প্রত্যেক বছর আমরা দেখেছি আপনারা প্যান্ডেল, লাইটিং, বিভিন্ন দিক থেকে আপনারা এই যে অনন্যা ক্লাবের যে পুজো, ক্লাব অনন্যার পুজো, আপনারা একটা নজর কাড়েন। তো এবারের যে পুজো, সেই পুজোতে আপনারা কি মানে কিসে চমক রাখছেন? কোথায় মানে বেশি গুরুত্ব দিয়েছেন? প্যান্ডেল, লাইটিং, প্রতিমা সজ্জা, কোনটাতে বেশি গুরুত্ব দিচ্ছেন এবার? না, আমাদের প্রতিমাটা প্রত্যেকবারই আমরা একটা করে ফার্স্ট প্রাইজ পাই। প্রতিমা যা মূর্তি যত সুন্দর হয়, আচ্ছা, মন্ডলটা এত সুন্দর করে এবং বাঘ সিংহ দিয়ে প্রাইজ পাই। কিন্তু আমরা প্যান্ডেলে প্রত্যেকবার একটা চমক রাখি। আচ্ছা, এবারকার চমক হচ্ছে মাটির টানে। মাটির টানে। আচ্ছা, এই যে আমাদের সারা ভারতবর্ষে দেখবেন আমরা কিন্তু বেঁচে আছি কৃষকদের উপরে। কৃষকরা যদি চাষ না করতো, ফসল না ফলাতো, শস্য সংগ্রহ না ফলাতো, তাহলে কিন্তু আমরা খেতে পারতাম না। কৃষকরা আমাদের প্রকৃত বন্ধু। কিন্তু সেই কৃষকদের জমি বেশি দামে কিনে এই যে কৃষি জমিগুলো তারা বড় বড় হাউজিং কমপ্লেক্স করে ফেলছে। প্রতি বছর 0.75 হেক্টর জমি প্রতি ইয়ারলি কমছে জমি। একটা সময় এমন একটা সময় আসবে যে কৃষির জমির এত অভাব হবে, প্রয়োজনে দেখা যাবে বড় বড় ছাদে বিল্ডিং এর মধ্যে ধান চাষ করতে হচ্ছে। ফসলের অভাব দেখা দেবে, এবং এই অভাব দেখার জন্য এত কোটি মানুষের বাস ভারতবর্ষে। তাতে এখন থেকে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু আগামী দিনে খাদ্য অভাব দেখা দেবে। সেই কারণে আমরা মানুষকে সচেতন করার জন্য, যাতে কৃষি জমি নষ্ট না করে, এই হাউজিং কমপ্লেক্স না করে, এবং এই যে যত ডোবা জলা জমি, জলধারণ ক্ষমতা, তার গতিপথ যেন রুদ্ধ না করে, যাতে কোন রকম কনস্ট্রাকশন না হয়, যার জন্য প্রকৃতি ধ্বংসের মুখে যাচ্ছে। সেটাই আমাদের আজকে এবারকার থিমের। মানে প্রত্যেক বছর দেখা যায় থিমে আপনাদের একটা চমক থাকে। তার মানে আপনারা কি এই থিমটাকে ফুটিয়ে তুলেছেন সেই প্যান্ডেলের ভাবনার মধ্য দিয়ে? হ্যাঁ, একদম একদম। আমরা প্যান্ডেলের ভাবনার মধ্যে দিয়ে দেখবেন, যখন প্যান্ডেলে যাবেন আপনারা সরাসরি যখন লাইভ করেন, আমি আমন্ত্রণ করছি এখানে সকলকে। দেখবেন আমাদের সমস্ত ধানের চাষের জমিও থাকবে। আচ্ছা, ধানের মধ্যে থেকে বিল্ডিং গুলো কনস্ট্রাকশন চলছে, কিভাবে ধানের জমি সেই যে রিয়েলিস্টিক একটা যে ব্যাপার, সেইটা ফিল করতে পারবেন। একদম পুরোটা ফিল করতে পারবেন। আচ্ছা, পুরোটা ফিল করতে পারবেন, এবং কিভাবে জমি নষ্ট করছে। আপনি ভারতীয় সমীক্ষা দেখবেন, আমাদের দেশ সমীক্ষা দেখবেন, প্রত্যেক ইয়ারলি 0.75 হেক্টর করে কৃষি জমি নষ্ট হচ্ছে। আচ্ছা, আপনাদের এই যে জগদ্ধাত্রী পুজো ক্লাব অনন্যা, সেটা প্রস্তুতিটা শুরু হয়েছিল কবে থেকে, কতদিন আগে থেকে? এটা 47 বছর আগে, 1979 সালে আমাদের যারা সিনিয়র ছিলেন
তারা এই অনন্যা ক্লাব অনন্যা সৃষ্টি করেছিল। হ্যাঁ, ওটা ক্লাব অনন্যা সৃষ্টি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এবছরের যে ভাবনা, এই ভাবনাটাকে বাস্তবায়িত করতে গিয়ে এই পুজোটাকে কবে থেকে আপনারা এই প্রস্তুতিটা নিলেন? এই বছরের ভাবনা আমরা প্রত্যেকবারই শুধু ওই দুর্গাপূজার যাওয়ার পরপরই আমরা চিন্তা ভাবনা করি, আগে থেকে কিছু ভাবি না। আগে থেকে ভাবি না। সব আমার যারা জুনিয়র আছে সবাই আমার ভাই বোন হয়, এরা অতি ভদ্র সভ্য, এরা সমস্ত কিছু আমার সামনে তুলে ধরে, কাকে এটাই আছে এটাই আছে, এবার যেটা তাদের পছন্দ হয় তার সাথে আমি সহমত। আচ্ছা, তার মানে আপনাদের প্রস্তুতি একেবারে তুঙ্গে, এবং 29 তারিখে আপনারা দর্শকদের জন্য, দর্শনার্থীদের জন্য খুলে দিচ্ছেন পুজো মণ্ডপ। আচ্ছা, এবার বলুন যে আপনাদের এবারের যে লাইটিং, এর আগের বিগত বছরগুলিতে দেখেছি লাইটিং এর ক্ষেত্রে আপনারা একটা ভালো দর্শকদের চমক দিয়েছিলেন, তো এবছরের লাইটিং এ আপনারা কতটা গুরুত্ব দিয়েছেন? না, এবছর লাইটিং আরো বেশি, গত বছর এবার আরো বেশি। গত বছর ছিল মূল একটা গেট, আচ্ছা, তারপরে ঝাঁপি লাইট ছিল, এবারে মিনিমাম 6টা গেট পর পর হচ্ছে, তার সাথে ঝাঁপি লাইট গুলো থাকছে, এগুলো থাকছে। এবার এবছর কেমন ভিড় আশা করছেন? গতবার হচ্ছে এবার ভিড় বেশি হবে, গতবারের চাইতেও বেশি ভিড় হবে, যেহেতু গত বছর তো প্যান্ডেল করেছিলাম, আর এবার থিম, পুরো থিমটা পুরো থিম পুজো, মানে মানুষকে সচেতন করার জন্য আগামী দিনে আমাদের প্রজন্মরা যাতে কৃষি জমি নষ্ট না করে এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করার জন্য কিন্তু থিমটা, মানে এটা একটা বলা যায় বড় ধরনের একটা সামাজিক বার্তা, যেটা দেশের জন্য, দেশের জন্য এবং সারা পৃথিবীর জন্য ভালো। আচ্ছা, আমার খুব মনে পড়ছে যে স্টিং নিউজের মঞ্চ যেখানে হয়েছিল গত বছর আমাদের, সেটা হচ্ছে কৃষ্ণনগর পৌরসভার মেন যে গেট, সেই গেটের পাশে, এবং সেখানে আপনি স্বয়ং নিজে এসেছিলেন সেই আমাদের স্টিং নিউজ জগদ্ধাত্রী অ্যাওয়ার্ড 2024 আপনি নিতে, এবং নিয়েছিলেন। এবার আপনার কি মনে হয় যে এবার তো আমরা কৃষ্ণনগরের বুকে খুব বড় ধরনের একটা স্টিং নিউজ জগদ্ধাত্রী অ্যাওয়ার্ড 2025 আমরা দিতে যাচ্ছি, যারা খুব ভালো কাজ করবে, কতটা আশাবাদী যে এবার স্টিং নিউজের যে সেরা পুরস্কার ক্লাব অনন্যা ছিনিয়ে নিতে পারবে? আমরা সবসময়তেই প্রাইজের উপর নির্ভর করি না। আচ্ছা, কারণ হচ্ছে আমরা মানুষ তো, আমরা এর আগে দেখেছি পৌরসভায় যারা যারা এর আগে সিনিয়ররা ছিলেন বা ছিলেন, প্রকৃত পক্ষে যেভাবে স্ক্রুটিনি করে প্রাইজ দেওয়া দরকার সেইভাবে অনেক সময় হয়নি, কিন্তু আমরা কোনো প্রাইজের আশা করি না, কিন্তু আমরা মানুষের ঢলের আশা করি যে আমরা যা করবো সেটা বাস্তবে দেখিয়ে দেবো যে কে সঠিক, কে বেঠিক, কে পুরস্কার প্রাপ্য যোগ্য না। সেই জন্য আমাদের আশা আছে, নিশ্চয়ই যখন এত টাকা খরচ করে করছি, আমাদের বোর্ডলি মনে একটা আশা আছে, যত মানে যারা সমীক্ষা করবে, ঘুরে ঘুরে সমীক্ষা করবে আছে, আমাদের প্রাইজ দিতে বাধ্য। মানে এটা বলতে চাইছেন যে আপনাদের কাজের প্রতি, পুজোর প্রতি এতটাই আপনাদের কনফিডেন্স যে তারা, যারা অর্গানাইজার, যারা পুরস্কার দিচ্ছে, তারা আমাদের বাদ দিতে পারবে না, মানে ক্লাব অনন্যার এতটাই কনফিডেন্স, এটা আপনার কনফিডেন্স লেভেলটা দেখে খুব ভালো লাগলো যে আপনি সেই মানে লেভেলে আপনার কনফিডেন্সটা রয়েছে। কারণ আমরা জানি একটাই কারণ, সেটা হচ্ছে প্রত্যেক বাড়িতে অনেক প্যান্ডেল করে, পয়সা খরচ করে, কিন্তু মানুষকে সচেতন করার যে প্রক্রিয়া, আমার জায়গায় আমার অবর্তমানে যে আমার প্রজন্মটা তারা শিখবে কি, সেই শিক্ষানুষ কিন্তু থিমটা আমরা করেছি এবারে। আমার খুব মনে পড়ছে যে একবার আমি গিয়েছিলাম আপনার ক্লাব অনন্যা, আমি নিজে জাজ হিসেবে গিয়েছিলাম, পরিক্রমায় বেরিয়েছিলাম, সেখানে দেখেছিলাম আপনাদের প্রচুর ওই পুজো যে মণ্ডপ, পুজো মণ্ডপের বিভিন্ন জায়গাতে আমি দেখছিলাম যে প্রচুর সামাজিক বার্তা দেওয়া আছে, অন্যান্য ক্লাব গুলির চাইতে দেখলাম ব্যানার, ফেস্টুন রয়েছে, বিভিন্ন বিষয়ে সামাজিক বার্তা আছে। এটা কোন সমাজের দায়বদ্ধতা থেকেই কি এই কাজটা করে থাকেন যে এত সামাজিক বার্তা? হ্যাঁ, অবশ্যই
ছোটবেলায় যেখানে আমরা মানুষ হয়েছি ক্লাব অনন্যার পাড়ায়, আচ্ছা, যে পাড়ায়, সেই পাড়ার মানুষ অর্থনৈতিক ভাবে অনেক পিছিয়ে ছিলেন। ওপার বাংলার লোক, আচ্ছা, ভারত পাকিস্তান ভাববার পর সর্বহারা সব এখানে এসেছিল, কিন্তু তাদের অর্থনৈতিক অভাব থাকার জন্য আচ্ছা, কিন্তু সমাজের থেকে যে কিছু পাওয়া আচ্ছা, তারা কি পায়নি। এবং এই অভাবের জন্য অনেক মানুষ, ছোট ছোট ছেলেরা অনেক অসামাজিক কাজের সাথে লিপ্ত হয়েছে। আচ্ছা, সেই কারণে আমার একটা জেদ ছিল, আচ্ছা, যে এমন জায়গায় যে আমার বাবা এসে বাড়ি করলো, যেখানে এই পরিবেশ, সেই পরিবেশে নিজেকে ঠিক থাকতে হবে, এবং আশেপাশে যদি আমি সবাইকে ঠিক না রাখি, পরিবেশ ঠিক না থাকি, তাহলে আমারও প্রজন্ম, আমার যে বংশধর, তারাও ঠিক মতো মানুষ হতে পারবে না। সেই কারণে আমার একটা জেদ ছিল যে প্রকৃত সমাজবিধি থেকে আরম্ভ করে যা কিছু অসামাজিক কাজ আছে সব বন্ধ করব, এবং শিক্ষামূলক, স্বাস্থ্যমূলক যেসব প্রোগ্রাম সেগুলো করবো। যার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলার মাঠ কিনে আমি দান করে দিচ্ছি 2 লাখ টাকা দিয়ে। সারা বছর বাচ্চাদের ট্রেনিং হয়, 2টো কোচ আছে মাইনা দিই, প্রায় 100-এর উপর বাচ্চা ট্রেনিং হয়। ক্লাব অনন্যায় করে? ক্লাব অনন্যা, আচ্ছা, ফুটবল আমি নিজে ক্লাবের মাঠ কিনে ক্লাবকে দান করে দিচ্ছি, এবং সারা বছর যাবেন যখন খুশি দেখবেন বাচ্চারা প্রায় 80 থেকে 100টা বাচ্চা একই ড্রেস একই ডে পরে তারা ট্রেনিং দিচ্ছে। গুড আইডিয়া, এটা করছি। আবার পাশে দেখুন ক্লাব অন্য কোনো জায়গা ছিল না, যাতে আমার পাড়ার প্রজন্মরা, আমরা যেন বাইরে বাইরে ক্লাবে যেতাম, আমার পাড়ার ছেলে যেন আমার ক্লাবেই আড্ডা, মানে ক্লাব নেই সব ধ্যান ধ্যান দেওয়া থাকে। একটা 15 লাখ টাকা সম্পত্তি কিনে 35 লাখ টাকা খরচ করে 5 তলা বিল্ডিং করে অন্য ক্লাব তৈরি করে দিলাম। মানে আপনাদের যে ক্লাব অনন্যার বিল্ডিংটা নিজস্ব, এইরকম নিজস্ব? আমার প্লাস্টার হচ্ছে, ভিতর প্লাস্টার হয়েছে, বাইরেটা প্লাস্টার। আচ্ছা, মানে একটা ক্লাবের তো মানে আপনাদের যে ওয়ার্ড বা পাড়া, সেই এতটা ভূমিকা রাখে আপনাদের অনন্যা ক্লাব? এতটাই। আপনি কত বছর ধরে যুক্ত আছেন ক্লাব অনন্যার সঙ্গে? আমি প্রায় মানে 79 সালে জন্ম। আচ্ছা, ক্লাব অনন্যা প্রতিষ্ঠা হয়েছে তার প্রায় 10 থেকে 12 বছর পর। 10 থেকে 12 বছর পরে এখনো পর্যন্ত সিনিয়ররা যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল, তখন তারা সবাই মিলে আমাগুলো শিখিয়ে এটাকে ধরে রাখতে হবে, একমাত্র তুই পারবি। আচ্ছা, সবাই মিলে, বুঝতে পেরেছি। সেই থেকে আমি একভাবে এটা করে আছি। আর করার কারণ একটাই, এই অনেকে ক্লাবকে সামনে রেখে রাস্তায় জোর জুলুম করে চাঁদা তোলা, মার তোলা, এগুলো একটা বদনাম ছিল। এইটা কি আপনাদের? সেইটা আমি বন্ধ করার জন্য, ওইখানে ক্লাব থেকে যে কত কিছু করা যায়, মানুষের উপকার করা যায়, এইটা দেখানোর জন্য। এবং একটা সময় যে শহরের মানুষ কালীনগর অন্য ক্লাব যেখানে রয়েছে সেখানকার মানুষদের ঘৃণা করতো, সেজন্য আমার জেদ ছিল যে কালীনগরের মানুষ যা করে শহরের মানুষ তা পারে না, শহরের মানুষকে দেখিয়ে দেবো যে এখানকার মানুষ পারে। আপনাদের মেন শহর যেটা পোস্ট অফিসের মোড়, মানে যেটাকে বলা হয় হাট কৃষ্ণনগরে, সেইটা থেকে তো আপনাদের ক্লাব অনন্যাটা অনেকটা দূরে, কিন্তু তা সত্ত্বেও অত দূরের মানুষ এই যে লাইন দিয়ে এত ভিড় করে পুজো দেখার জন্য, তখন কতটা ভালো লাগে? অবশ্যই, এত খরচ, এত লড়াই, এত যুদ্ধ 40 বছর ধরে করছি, তার যখন অত মানুষ ঢল নামে তখন মনটা প্রাণে ভরে যায় যে আমার পদক্ষেপ, যে ছোট থেকে যা পদক্ষেপ নিয়েছিলাম, অনেক হেপাপাত হয়েছে, অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছে, অনেক রাজনৈতিক চক্রান্ত মধ্যে পড়েছি, তার সত্ত্বেও সেখান থেকে সরিয়ে পাড়ার মানুষ আমার পাশে ছিল। আজকে এইটা যখন মানে হাজার হাজার লোক যখন ভিড় করে সারা রাত ধরে, তখন খুব ভালো লাগে। আচ্ছা, আপনাদের এই ক্লাব অনন্যার পুজোতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বা অনেক সময় ভালো ভালো শিল্পী স্টারেরা আসে, তো মানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে আপনারা কতটা গুরুত্ব দেন? সাংস্কৃতিক অনুষ্ঠান একটা সময় করেছি, বড় বড় আর্টিস্ট নিয়ে করেছি, সবকিছু করেছি, কিন্তু শুধু সবাই কৃষ্ণনগরের মানুষ একটা আশায় থাকে যে এটা ক্লাব অনন্যা, মানে এই ক্লাব অনন্যার সঙ্গে শিশির দা যুক্ত আছে, ফলে সিনেমা জগতে অনেককে নিয়ে উদ্বোধন মনে পড়ছে। কাকে এনেছেন? আমরা চক্র মিমি চক্রবর্তী কিনেছিলাম, সায়ন্তিকা ব্যানার্জিকে নিয়ে এসেছি, বোম্বে আর্টিস্ট নিয়ে এসেছি, বোম্বে আর্টিস্ট নিয়ে এসেছিলাম, অনেককে নিয়ে এসেছি আমরা, অনেককে নিয়ে এসেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পড়ে থাকলেই হবে না। পাশাপাশি যে দুস্থ মানুষগুলো, আমরা সুন্দর শীতকালীন বলুন বা গরমকালে বলুন বস্ত্র পরে আমরা সুন্দর
বেড়াচ্ছি, তারা শীতের একটা কম্বলের জন্য গায়ে দিতে পারছে না, সুতরাং আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম, আনন্দ করলাম, চলে গেলাম। পাশাপাশি এদের কথাও তো চিন্তা করতে হবে, সে ওইটা বন্ধ করে দিয়ে এখন বস্ত। মানে আমি যেটা আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারছি, যেটুকু আলোচনা করলাম, তাতে আপনি সামাজিক যে দায়বদ্ধতা সেইটার কথাটা কিন্তু আপনি বারবার তুলে ধরছেন। অবশ্যই অবশ্যই এটাই মনে হয় ক্লাব মানে অনন্যাকে একটা অনন্য করে তুলেছে। একদম, যে হ্যাঁ, ক্লাব অনন্যার যা রুচি, অন্য অন্য ক্লাবের যা রুচি, অন্য অন্য ক্লাবের যা মানসিকতা, তার থেকে অনন্য ক্লাবের মানসিকতা অন্য, আচ্ছা, একটু আলাদা, সেই জন্য ক্লাবের নাম। আচ্ছা, ক্লাব অনন্যা কি ঘট বিসর্জন করে? পাড়ার মধ্যে আনন্দ করে। আচ্ছা, আর বিসর্জনে আপনাদের কেমন উন্মাদনা থাকে? বিসর্জন প্রথম দিন হয় না দ্বিতীয় দিন হয় আপনাদের? আমাদের দ্বিতীয় দিনে হয়, এবং পাড়ার সমস্ত ছেলে বউরা সবাই ডাকতে হয় না, এই একটা বুঝে সবাই। আচ্ছা, ক্লাব অনন্যার কি মায়ের যেমন বিভিন্ন রকম নাম আছে, এখানে কি কোনো নাম আছে মায়ের? না, ক্লাব অনন্যা মানে এটা অ্যাকচুয়ালি বারোয়ারি, যেগুলো বারোয়ারি পুজো আমরা দেখেছি, বারোয়ারি পুজো গুলো সেই রকম ভাবে হয়, কিন্তু ক্লাবের পুজো মানে যতগুলি ক্লাবের পুজো আছে, বারোয়ারি পুজো গুলোর কথা যদি আমি বাদ দিই, ক্লাব অনন্যা মানে ক্লাবের পুজোতে মানে এইরকম ধরনের একটা অ্যাক্টিভিটি, সামাজিক বার্তা, এগুলো মানে সত্যি কথা বলতে আপনার যে ক্লাব অনন্যা নাম, এই নামটা মনে হচ্ছে যেন সার্থক। একদম একদম সার্থক। তার কারণ আমার একটা ছোটবেলার টার্গেটই ছিল, আচ্ছা, যে দেখুন রাজনৈতিক কারণে অনেকে অনেক বদনাম করতো, আমার জেদ ছিল যে ক্লাব অনন্যা যেরকম অন্য ক্লাবের চেয়ে আলাদা ধারণা, আলাদা রুচি, আলাদা চিন্তা ভাবনা নিয়ে পদক্ষেপ ফেলে, আমারও জীবনে ধারণা ছিল, প্রতিজ্ঞা ছিল যে আমার পদক্ষেপ কেমন সেটা লোককে আমাকে দেখিয়ে দিতে হবে। যারা আমার বিরুদ্ধে সমালোচনা করেছে, যারা আমার বিরুদ্ধে কুস্তা লঠিয়েছে, কিন্তু আমি সেটা নয়, আমি তাদের থেকে যারা যারা এই কথা আমার বিরুদ্ধে বলছে তাদের থেকে আমি অন্যরকম সাধারণ মানুষের মধ্যে আমার এটা প্রতিষ্ঠিত করতে হবে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং মেলবন্ধনের মধ্য দিয়ে। সেটা আমি ঈশ্বরের কৃপায় আমি। আপনার ওয়ার্ডের মানুষ আপনাকে তো এর জন্য ভালোবাসে, আপনি তো মানুষের প্রচুর ভালোবাসাও পেয়েছেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। একটাই কারণ, দেখুন 13 সালে আমি যখন কাউন্সিলর হই, সেই সময় কিন্তু আমাকে দেখেছেন, আমি দাঁড়াতে না পারি তার জন্য আমাদের দলের যারা নেতৃত্ব ছিলেন নদিয়া জেলা, বহু চেষ্টা করেছে আমার টিকিট আটকানোর, কিন্তু পারে। স্বয়ং মুখ্যমন্ত্রী আমাকে ব্যাটিং করেছিল, আমার টিকিটটা দিয়েছিল মুকুলদার, এবং মেসেজ করে বলে দিয়েছে মুকুলদারকে সিসি ওখানে টিকিট করো, তাতে আমাদের দলে কেউ আসুক না আসুক চলে যায়। কিন্তু আমি প্রথম দাঁড়ানোর পরে কিন্তু আজও পর্যন্ত যত পৌরসভা আছে, যত পৌরসভাতে তাতে রেকর্ড ভোটে জিতেছে, আমার সেই রেকর্ড কিন্তু এখনো ভাঙতে পারিনি। আমরা আজকে আলোচনার বিষয়ে রেখেছি কৃষ্ণনগর ক্লাব অনন্যা জগদ্ধাত্রী পুজোর প্রাক প্রস্তুতি ও আগামী ভাবনা। আমরা পুজোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই, কারণ রাজনৈতিক আলোচনা করলে আপনাকে নিয়ে রাজনৈতিক অনেক বিতর্ক আছে, এবং আপনিও বিতর্কের মধ্যে থেকেই কিন্তু লড়াই করে উঠেছেন। এটা নিয়ে আমরা বরং আর একটা এই স্টুডিওতে একটা আলাদা কোনো অনুষ্ঠান আমরা করব, এবং আশা করব আপনি সেই একটা অনুষ্ঠানে আমাদের আহ্বানে আসবেন। এরকম কোনো একটা অনুষ্ঠানে আজকে যেহেতু আমরা জগদ্ধাত্রী পুজো নিয়ে আছি, একটু জগদ্ধাত্রী পুজো নিয়ে থাকি, মানুষের একটু রাজনীতির বাইরে আমরা আজকে থাকি, এবং যেটা বলতে চাইছি যে এই জগদ্ধাত্রী পুজো আপনাদের ক্লাব অনন্যার এবার বাজেট কেমন আছে? আমাদের 22 থেকে 25 লাখ টাকা বাজেট। 22 থেকে 25 লাখ। এইবার এই যে 22 থেকে 25 লাখ টাকা বাজেট একটা ক্লাবের পুজোয়, এই এত টাকা কিভাবে আপনারা মানে এইটা সবার জানার একটা ইচ্ছে। আমি প্রত্যেকদিন বলি, আমাদের যারা, যেহেতু আপনি বললেন যে আমরা ওই যে জোর করে চাঁদা নেওয়া এগুলো বন্ধ করেছি, তাহলে কিভাবে মানে ক্লাব সদস্যরা কতটা অ্যাক্টিভ? আমাদের ক্লাব সদস্য আমরা সব জুনিয়র, আচ্ছা সবাই জুনিয়র, তারা সর্বসর্ব 3 লাখ টাকা
মানে চাঁদা দেয়। আমি কারো কাছে চাই না। আচ্ছা, যার যেটা হলো কাকা এটা রাখো, ওটা চাই না। আচ্ছা, বাদগুলো সব আমার ব্যক্তিগত করছে, বাদগুলো যে এসে খুশি হলে দিল। আচ্ছা, মানে এটা নিয়ে মানে ক্লাবের যে বাজেট, পুজোর বাজেট নিয়ে আপনার কোনো হেডেক না, কে দিল না দিল নির্ভর করি। খুশি মনে যদি কেউ দিল কেউ দেয় তাহলে সেটা গ্রহণ করে, একদম, আর না দিলেও তাতে আপনার কোনো আপত্তি নেই। মানে এটা আমার প্রতিজ্ঞা ছিল। মানে তাহলে তো বলা যায় একটা ক্লাবের প্রতি মানে কতটা ক্লাবন্ত প্রাণ হলে একটা মানুষ ক্লাবের জন্য এত ঢেলে দিতে পারে। শুধু ক্লাবের লক্ষ লক্ষ টাকা, ক্লাবকে উপলক্ষ না, কিন্তু ক্লাবের জন্য রাজি না, কিন্তু ক্লাবকে সামনে রেখে আচ্ছা সামাজিক কাজগুলোকে, যেটা আমরা যাতে অন্য আমাদের জুনিয়র ছেলেরা প্রজন্মরা যাতে অন্য যুব অসামাজিক মদ খাওয়া অসামাজিক কাজগুলো যুক্ত না হয়, এই ক্লাবকে সামনে রেখে বড়দের যে সম্মান সেটাও রাখা হলো। আচ্ছা, এবং ক্লাবকে সামনে রেখে সারা কৃষ্ণনগরের মানুষকে দেখানো হয় যে ক্লাব অন্য ছেলেরা কি করতে পারে। আবার ক্লাবকে সামনে রেখে সেখানে একটা প্রজন্মের মানে মানে খেলার মাঠ তৈরি করে সেখানে ট্রেনিং একটা খেলোয়াড় তৈরি করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা। আচ্ছা, এবার আপনি একটু বলুন আপনাদের মায়ের ভোগ প্রসাদ এইগুলো আপনারা কিভাবে ডিস্ট্রিবিউট করেন, এটা সম্পর্কে যদি একটু বলেন। আমরা মায়ের ভোগটা দিই হচ্ছে ওই কন্টেনার থাকে, কন্টেনার ক্লাব স্টিকার মারা থাকে, এবং যত আমাদের প্রথম হচ্ছে পাড়ায় যত বাড়ি আছে, আচ্ছা, একটা সার্কেল থেকে সব বাড়ি দিই। আর যারা যারা চাঁদা পাঠিয়ে দেয় সব বাড়িতে দিই। আর একটা থাকে ওই রাস্তায় যত লোক যাচ্ছে, যে যাচ্ছে গাড়ি বাড়ি যত যাচ্ছে, মায়ের প্রসাদ খাওয়ার জন্য একটু পাওয়ার জন্য মানুষের এলাকার মানুষের আগ্রহ কেমন থাকে? জানে সব বাড়িতে চলে আসবে, মানে ভিড়ভাড়টা আমাদের হচ্ছে যে তারা সবার বাড়ি চলে যাবে। এই যে এত বড় একটা ম্যানেজমেন্ট, এত ম্যান পাওয়ার আছে। হ্যাঁ, অবশ্যই আমার পাড়ার যে কটা ছেলে আছে, আচ্ছা, মানে সকাল থেকে রাত 12টা 1টা 2টো 3টে পর্যন্ত যতক্ষণ না শেষ হবে ততক্ষণ থাকবে, ততক্ষণ থাকবে আমার সাথে। আচ্ছা, কোনো এই দিক থেকে সবসময় 2-50 জন ছেলে থাকবে আপনার কাছে থাকে, দায়িত্ব ভাগ করা, সব ভাগ করা, কার মণ্ডপের দায়িত্ব, কার প্রসাদ পাঠানোর দায়িত্ব, কার প্রসাদ বিলি করার দায়িত্ব, সব আলাদা আলাদা ভাগ করা। তাহলে এই যে দর্শকদের এত ভিড় হয়, মানে একবার আমার মনে আছে আপনারা একটু লাইটিংটা খুব ভালো করেছিলেন বিগত বছরে, এবং সেই লাইটিং ক্লাব অনন্যা শুধু লাইটিংটা দেখার জন্য এত মানুষ ভিড় করেছিল। হ্যাঁ, ভীষণ ওইটা খুব টাচি ছিল, চরম। মানে আমরা দেখেছি যে বিশেষ করে কল্যাণীর দিকে যে পুজোগুলো হয় লাইটিং এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, একটু লাইটিংটা থাকে, মানে ঠিক ওই বুর্জ খলিফা টাইপের যে লাইটিং গুলো, মানে প্যান্ডেল থেকে ফুলের লাইট চলেছে, লেজার লাইট, এইরকম ধরনের আপনারা একবার করেছিলেন। হ্যাঁ, তো সেবার কিন্তু খুবই আর কি খুব ভিড় হয়েছিল। হ্যাঁ, তো এইবার বলছি আপনাদের এই পুজোর দিনগুলিতে আপনি কিভাবে কাটান ওই কটা দিন? আমি যেহেতু একটা সময় আমাদের পাড়ার খুব বদনাম ছিল, আচ্ছা, খুব বদনাম ছিল, আচ্ছা, মানে শহরের মসজিদে আসতে ভয় পেত, আচ্ছা, ছেলে মেয়ে উল্লু আসতে ভয় পেত। অনেক লড়াই করে সেই পরিবেশটা পাল্টেছি, সেই পরিবেশটা যেন আর কোন রকম বদনামের সাথে না হয়, যে সুনামের সাথে ক্লাব অনন্যারই আছে, হাজার হাজার লোকের ভিড় হয়ে যায়, সেই জন্য আমি কন্টিনিউলি ওখানে চেয়ার নিয়ে প্যান্ডেলের সামনে বসে থাকি, কোন রকম কোনো ডিস্টার্ব না করে। আমি বসে থাকলে মানুষ সাহস পায় এবং সমাজ বিরোধী ধারে কাছে পাস। বুঝতে পারছি, যতক্ষণ না লোক কমছে তত সে বোর হোক ছাটা হোক বসতে। আচ্ছা, আচ্ছা, আপনাদের বিসর্জনটা তাহলে আপনারা মানে কিভাবে বিসর্জনের ট্র্যাডিশনটা আপনাদের কেমন? বিসর্জনটা বলতে ওই 3-4 রকম বাজনা থাকে, ঢাক থাকে, ক্যাসিও থাকে, আনুষ্ঠানিক আরো ওই। আপনাদের মানে প্রতিমা কি সাঙে যায় না গাড়ি? না, গাড়িতে। আচ্ছা, তারপরে কি রাজবাড়িতে আপনাদের প্রতিমা যায়? রাজবাড়ির ভিতর দিয়েই তো আসে, রাজবাড়ির ভিতর দিয়ে ওখান দিয়ে, মানে আলাদা করে দুবার যাওয়ার প্রয়োজন হয় না, মানে ওখান দিয়ে রাজবাড়িতে গিয়ে তারপরে আপনারা সরাসরি এখানে জলঙ্গি দিয়ে রাজবাড়ির ভিতর দিয়ে ঢুকে একদম সোজা বেরিয়ে। তার মানে এই দিকের যে পুজোগুলো হয় এই করে
চ্যালেঞ্জ মোড়ের দিকে ওদেরকে যেতে হয়, ওই দিকে উল্টো গিয়ে আবার আসতে হয়, আপনাদের সেই হেডেকটা আপনাদের ডাইরেক্ট গিয়ে হয়। আচ্ছা, আপনারা যেহেতু আপনি বারবার বলছেন আমাদের এলাকাটা ওই রকম ছিল, সেই এলাকাটাকে আপনারা আপনাদের ক্লাবের যে অ্যাক্টিভিটির মাধ্যমে ক্লাবে একটা শান্তি বলুন বা দুষ্কৃতি মুক্ত সেটাকে করেছেন, কিন্তু আমি বলতে চাইছি যেহেতু একটা পাস্ট মানে একটা ডার্ক হিস্ট্রি আছে, আমি বলতে চাইছি যে এই ক্লাবে বর্তমান সময়ে আপনারা নিরাপত্তার দিকে কি ব্যবস্থা নেন? আপনাদের কি সিসিটিভি ক্যামেরা থাকে? আপনাদের কি পুলিশি নিরাপত্তা থাকে? বা আপনাদের ভলেন্টিয়ার্স নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখেন? এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু বলুন, যাতে করে সবাই নির্বিঘ্নে অবশ্যই আমাদের টোটাল বাইরে দিয়ে ভিতর দিয়ে সব ক্যামেরায় মোড়া থাকে, সিসিটিভিটা একদম মোড়া থাকে। আচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই। এবং পুলিশ সিকিউরিটি থাকে। কোতোয়ালি থানাকে যখন বলি, পুলিশ কন্টিনিউ সিভিক থেকে আরম্ভ করে কনস্টেবল থেকে আমরা এসআই থেকে আরম্ভ করে আমাদের টোটালটা ম্যানেজ করে। আচ্ছা, আর এইবার আরেকটু বেশি আমরা করছি, ওই যে বাউন্সার যেগুলো থাকে, যাতে প্যান্ডেলের ভিতরটা যাতে জাম না হয়, তাড়াতাড়ি করে আমার সব থেকে বেরিয়ে যায়, সেই জন্য আমরা কিছু বাউন্সার বানাচ্ছি। আচ্ছা, মানে প্রাইভেট বাউন্সার। তারপরে মানে আমার ঘুরে যেন ডবল ক্রস করতে না হয়, প্যান্ডেলের ভিতর ঢুকে বেরিয়ে আবার যেন আমার ওই রাস্তা না আসতে হয়, সেই জন্য ঠিক ক্লাবের পাশে যেখানে আমার প্যান্ডেলের ঠিক অপোজিটে দেখবেন ক্লাব অন্য ক্লাব করেছে, ঠিক তার পাশের রাস্তাটা মানে কদিন ধরে একদম 1 মাস ধরে তৈরি করলাম, মানে বালি ফালি দিয়ে ভিডিওটা লাইভ পড়া হবে, এখন দেখো ওদিক দিয়ে অন্য গলি দিয়ে বেরিয়ে ক্রস হবে। বুঝতে পেরেছি। আচ্ছা শিশির দা, একটা কথা বলুন, যে আমাদের যারা দর্শক এই মুহূর্তে যারা লাইভ দেখছেন বিভিন্ন জায়গা থেকে, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো জগৎ বিখ্যাত, এবং সেখানে যেহেতু এখানে রাজা কৃষ্ণচন্দ্রের শহর, আলাদা একটা আবেগ কাজ করে, অনেকে দূর দূরান্ত থেকে পুজো দেখতে আসে, এই যে জগদ্ধাত্রী পুজো। তো যারা ঠিক মতো কৃষ্ণনগর শহরটাকে চেনে না, জানে না, বা ক্লাব অনন্যাকে যারা বাইরে থেকে আসবে কিভাবে পৌঁছবে, আপনার লোকেশন কোন জায়গায়, যদি আমাদের সেই সমস্ত দর্শকদের জন্য যদি বলেন আপনাদের পুজোটা ঠিক কোন জায়গায় হয়, একটু ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের জন্য। প্রত্যেকটা দর্শককে আমি অবগত করছি, যদি আপনার ট্রেন লাইনে আসেন, কৃষ্ণনগর স্টেশনে নামবেন, নেমে যে কোনো টোটোকে বলবেন যে ক্লাব অনন্যা, কালীনগর বগুলা রোড কলতলায় ক্লাব অনন্যা ক্লাবে যাব, তাহলে একবারে 10 টাকা থেকে 15 টাকা ভাড়া নেবে, আপনাদের পৌঁছে দেবে। যদি বাস স্ট্যান্ড দিয়ে আসেন, তাহলে আপনি সোজা, বাস তো এখন আসতে দেবে না, আমার টোটো আসতে দেবে না, টোটো ভিতর দিয়ে আসবে গোদরাঙ্গা রাস্তা দিয়ে, রাধানগর দিয়ে গোদরাঙ্গা রাস্তা দিয়ে একদম ডাইরেক্ট অনন্যা ক্লাব, কালীনগর হাই স্কুলের সামনে দিয়ে একদম ডাইরেক্ট অনন্যা ক্লাবে আসতে পারবেন। এবং হাঁসখালি বগুড়ার দিকে আসলে তো সোজা আসতে হবে। ওটা কত নম্বর ওয়ার্ডে পড়ছে? এইটা 8 আর 10-এর সমন্বয়। ও 8 আর 10 ওয়ার্ড যেখানে মিলছে, মানে একেবারে সীমান্ত। 8 আর 10-এর সমন্বয়। বাঁ দিকটা 8, যখন আমি বাস স্ট্যান্ড থেকে বগুড়া হাসপাতাল থেকে যাচ্ছি, বাঁ দিকটা 8 নম্বর। আচ্ছা, 8 নম্বর রাস্তার এপারটা 8 নম্বর, সেখানে আমাদের অন্য ক্লাবের বিল্ডিং। আচ্ছা, আর ডান দিকটা হচ্ছে অন্য ক্লাবের মাঠ। আচ্ছা, যেখানটা প্যান্ডেল হচ্ছে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনাকে, প্রশ্ন ঠিক নয়, মানে আমি বলতে চাইছি যে আপনার ক্লাবে এই পুজো দেখার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যাতে করে তারা এই পুজোটা পরিদর্শন করতে আসে, দর্শন করতে আসে, তার জন্য আপনার কি বার্তা থাকবে? আমি একটাই কথা বলবো সকলকে, আপনারা চন্দননগরে ঠাকুর দেখেছেন, চন্দননগরে অনেক নাম করা শুনেছেন, কৃষ্ণনগরে তার একটা আবেগ থাকে, কৃষ্ণনগরে এখানে সামনে একটা আবেগ থাকে, এবং কৃষ্ণনগরে যে আনন্দ উপভোগ করেন চন্দননগরে সেই উপভোগটা নেই। আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা একবার ক্লাব অনন্যাতে আসুন, এবং ক্লাব অনন্যা কিভাবে পুজো করে সেটা দেখে যান, এবং ক্লাব অনন্যা এবারকার থিম কি করছে সেটাও দেখে যান, এবং দেখে গিয়ে আপনারা আপনাদের প্রজন্মকে বুঝাবেন যে কৃষি জমি নষ্ট করলে আগামী দিনে আমাদের খাদ্যের কিভাবে অভাব হবে। এই জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ যে আপনারা একবার দেখুন, দেখে আপনাদের বিচার বিশ্লেষণ করে আমরা সুস্থ মতো বাড়ি পেয়ে যাচ্ছি।
প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আমার সঙ্গে যিনি ইন্টারভিউ দিচ্ছেন একজন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তিনি আবার ক্লাব অনন্যার সভাপতি। তিনি নিজে হাতে এই পুজোটা পরিচালনা করেন এবং একটা ক্লাব কিভাবে সামাজিক ক্ষেত্রে একটা অবদান রাখতে পারে আপনারা আলোচনার মধ্যেই কিন্তু সেটা বুঝতে পারলেন যে বারবার তিনি সামাজিকতার কথা বলছেন, সমাজে কিছু একটা অবদান রাখার কথা বলছেন। ফলে পুজো যে শুধু পুজো একটা ধর্মীয় আচার অনুষ্ঠান তা কিন্তু নয়। আজকে শিশিরদার কথায় যেটা বোঝা গেল, এই পুজোর মাধ্যমে যে একটা সুযোগ থাকে সমাজকে একটা কিছু দেওয়ার, তার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু ক্লাব অনন্যা। তাই আজকের যে আলোচনার বিষয় ছিল কৃষ্ণনগর ক্লাব অনন্যা জগদ্ধাত্রী পুজোর প্রাক প্রস্তুতি ও আগামী ভাবনা। আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। নমস্কার।